নমস্কার। ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজে আপনাদের আমি শিবনাথ স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল। তৃতীয় বিশ্বযুদ্ধ বাধ্য বলে আমেরিকার সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া। হুঁশিয়ারি পুতিন প্রশাসনের। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইউক্রেন আগামী দিনে রাশিয়ার উপর দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করেছে বলেই খবর। যদিও এই বিষয়ে বাইডেন প্রশাসন কোনো মন্তব্য করতে চাননি। এবার তবে কি সত্যিই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? অন্তত তেমনটাই মনে করছে রাশিয়া। সোমবার রাশিয়ার লমেকার মারিয়া বুটিনার কথায় সেই আশঙ্কাই প্রকাশ পেয়েছে। আর তার জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন মারিয়া বুটিনা। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্প্রতি ইউক্রেনের উপর থেকে আমেরিকা প্রদত্ত অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ এখন চাইলেই রাশিয়াকে অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে আক্রমণ করতে পারে ইউক্রেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইউক্রেন আগামী দিনে রাশিয়ার উপর দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে বলেই খবর। যদিও এই বিষয়ে বাইডেন প্রশাসন কোনো মন্তব্য করতে চাননি। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার ঠিক 2 মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অনুরোধে ইউক্রেন সেনাবাহিনীকে রাশিয়ার উপরে মার্কিন অস্ত্র প্রয়োগের অনুমতি দিল বাইডেন প্রশাসন। এর ফলে সীমানা থেকেই রাশিয়ার সেনাঘাঁটিতে আক্রমণ চালাতে পারবে ইউক্রেন। I think it's quite serious because even Putin doesn't know whether he can use nukes or he can't. It depends on his emotions. We know that he's a very emotional man, and the decision to begin this war was also an emotional step. সূত্রের খবর, প্রথমে ATACMS রকেট ব্যবহার করে হামলা চালানো হতে পারে। এই রকেট 190 মাইল বা 360 কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারে। এরপরেই মুখ খুলেছেন লমেকার মারিয়া বুটিনা। তিনি বলেন, বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকতেই যুদ্ধ পরিস্থিতিকে সর্বাধিক খারাপ পর্যায়ে নিয়ে যেতে চাইছে। আমার আশা ট্রাম্প এই সমস্যা সমাধান করবেন, না হলে পরিস্থিতি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ অবধি গড়াতে পারে, যা কারোর জন্যই মঙ্গলজনক নয়। রাশিয়ার উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জাবারভ জানিয়েছেন, ইউক্রেন আমেরিকার মিসাইল ব্যবহার করে আক্রমণ করলে মস্কো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবে। তিনি বলেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে খুব বড় একটা পদক্ষেপ। এর আগে ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে বলেছিলেন, এই ধরনের অনুমোদন পশ্চিমের দেশ থেকে দেওয়া হলে তার মানে হলো ইউক্রেনের যুদ্ধে ন্যাটো দেশগুলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি সরাসরি জড়িয়ে পড়া। কিন্তু মার্কিন কর্মকর্তারাও আশঙ্কা করছেন যে দূরপাল্লার হামলার অনুমতি মেলায় যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন হবে, ইউক্রেনকে সুবিধা দেবে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন, যদিও কিভাবে তা সম্ভব হবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। আমেরিকার অস্ত্রে হামলা চোটে লাল পুতিন, বদলালেন পরমাণু নীতি, বাড়ছে বিশ্বযুদ্ধের সংখ্যা। রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি মাঝারি পাল্লার
ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এরপরেই পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে বড় বদল আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই মার্কিন কর্মকর্তার মতে মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উত্তর কোরিয়ায় হাজার হাজার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে সীমিত হামলার জন্য একটি শক্তিশালী আমেরিকান দূরপাল্লার অস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমোদন দিয়েছেন। রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কিয়েভকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ব্যবহার করার অনুমতি দেওয়ার বিষয়ে বিধিনিষেধ শিথিল করা মার্কিন নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ইউক্রেনের উত্তর সীমান্ত মস্কোর বাহিনীকে ইউক্রেনের অর্জিত এলাকা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রায় 10,000 অভিজাত উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার একটি অঞ্চল তুরস্কে পাঠানো হয়েছে। বাইডেন প্রশাসন আশঙ্কা করছে যে আরও উত্তর কোরিয়ার বিশেষ বাহিনীর ইউনিট এই প্রচেষ্টার সমর্থনে অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্কতা দিয়েছেন রুশ আইন পণ্ডিতা অ্যান্দ্রেই ক্রিসাস। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার হামলা চালানোর অনুমতি দেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিয়েছেন রাশিয়ার এই নেতা। খবর 8টির মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমীরা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই ক্রিসাস জানিয়েছেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ধাপ বা পদক্ষেপ। There's irresponsible rhetoric coming from Russia, and that is not going to deter our support for Ukraine. We're now on day 1,000 of that conflict. That's 1,000 days of Russian aggression, 1,000 days of sacrifice in Ukraine. সেপ্টেম্বরে পুতিন জানান, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে দেননি জো বাইডেন, কিন্তু নিজের প্রেসিডেন্সি আমলের শেষ সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বাইডেন। রয়টার্সকে দেওয়া একটি সূত্র জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারে। বিশ্বযুদ্ধে ডঙ্কা বাজল নাকি নেহাতি ছোটখাটো আক্রমণ? এটা
যুদ্ধের 1000তম দিনে ইউক্রেন আমেরিকার থেকে পাওয়া 6টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পরে সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। বিশেষত এমন একটা সময় রাশিয়ার ভূখণ্ডের ভিতরে সেই হামলা চালিয়েছে ইউক্রেনে, যখন আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র প্রয়োগ করার যে নিয়ম ছিল সেটা আরও শিথিল করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে সিদ্ধান্তের ফলে পরমাণু অস্ত্র ভান্ডার কোনো দেশ যদি সাধারণ কোনো হামলা চালায় তাহলেও পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে মস্কো। মস্কোর তরফে দাবি করা হয়েছে রাশিয়ার ব্রিয়ানস্কি এলাকায় যে হামলা চলেছে সেটা চালানো হয়েছে আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইউক্রেনের জেনারেল স্টাফ অবশ্য নিশ্চিত করেনি যে আমেরিকার দেওয়া মিসাইল দিয়েই রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে কিনা। তিনি শুধু জানিয়েছেন যে ব্রিয়ানস্কি এলাকার একটি গুদামঘরে হামলা চালানো হয়েছে, যেখানে পার্শ্ববর্তী অঞ্চলে লড়াই করা ফৌজিদের গোলাগুলির যোগান দেওয়া হচ্ছিল। কিন্তু ইউক্রেন যে রাশিয়া আক্রমণ চালালো তা থেকে সংঘাত আরও বাড়ল। এপির প্রতিবেদন অনুযায়ী আমেরিকার শীর্ষ প্রতিরক্ষা আধিকারিক এবং সামরিক কর্তাদের মতে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটার গেম চেঞ্জার হবে না। রাশিয়া ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়েও নিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, আমার মনে হয় যে একটা শক্তির নির্ণায়ক ভূমিকা পালন করব, আর আমি সেই মন্তব্যে অবিচল থাকছি। নভেম্বরে প্রেসিডেন্ট ভোটে আমেরিকার নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে শপথ নেওয়ার পর কার্যভার গ্রহণ করবেন তিনি। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনের জন্য শেষ দফায় যে হাতিয়ার বরাদ্দ করেন তার মধ্যে অন্যতম ছিল ATACMS। ব্রিয়ানস্ক যুক্তরাষ্ট্র অস্ত্র আছড়ে পড়তেই পাল্টা রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19শে নভেম্বর বিশেষ একটি ডিক্রিতে সই করেন তিনি। সেখানে বলা হয়েছে, আণবিক শক্তিবিহীন শত্রু রাষ্ট্র যদি পরমাণু শক্তি দেশের সাহায্য পায় তাহলে আত্মরক্ষার্থে তার উপর পরমাণু হামলা চালাতে পারবে মস্কো। বিশ্বের সমস্ত অস্ত্রেও কিছু হবে না ইউক্রেনের মত বিশেষজ্ঞদের। Signal to Europe and America not to let Ukraine strike Russia
with long-range missiles. একই সুরে ডিফেন্স প্রায়োরিটির সামরিক বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেনিফার কাভানাক দাবি করেছেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো পথ পরিবর্তন হবে না। রাশিয়াকে প্রকৃত অর্থে ধাক্কা দেওয়ার জন্য এখন ইউক্রেন যে ক্ষেপণাস্ত্র ছুঁয়েছে সেটা প্রচুর পরিমাণে চাই কিয়েভের, কিন্তু ইউক্রেনের হাতে অত মার্কিন ক্ষেপণাস্ত্র নেই বলে জানিয়েছে ডিফেন্স প্রায়োরিটি সামরিক বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর। এপির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন যে সেই ক্ষেপণাস্ত্র পাবেও না ইউক্রেন, কারণ আমেরিকার হাতে সেরকম ক্ষেপণাস্ত্র কম আছে। তাছাড়া ইউক্রেনের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপর্যাপ্ত সংখ্যক ফৌজি, যে অভাবটা পূরণ করতে পারবে না আমেরিকা, ইউরোপ বা বিশ্বের সমস্ত অস্ত্র। তারই মধ্যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার নয়া পারমাণবিক নথির অর্থ হলো আমাদের দেশে যদি ন্যাটোর ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে রাশিয়ার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কিয়েভ এবং গুরুত্বপূর্ণ ন্যাটো পরিকাঠামোর গণবিধ্বংসী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিতে চায় রাশিয়া। সে সেখানে ওই পরিকাঠামো থাক না কেন, সেটার অর্থ হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্ব প্রেক্ষাপট ক্রমাগত সংঘাতময় হয়ে উঠছে এবং সেই পরিস্থিতিকেই এগিয়ে চলেছে। গত বছর 7ই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর দেশটি গাজায় প্রতিশোধমূলক ও সর্বাত্মক হামলা শুরু করে। এই যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষাবলম্বন করে এবং ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে। ইসরায়েল হামাস যুদ্ধে তার পরিণতি সম্পর্কে অনেকেই অবহিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 24,000। নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় 10,500 শিশু, আহত 7,800 জনের বেশি। ইসরায়েলি হামলায় গাজায় 50 থেকে 80% স্থাপনা অর্থাৎ স্থাপত্য ধ্বংস হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পর শীঘ্রই এই যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাশিয়া ও ইউক্রেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা কি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? এমন প্রশ্ন সামনে ঘুরপাক খাচ্ছে। যদিও আমরা মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনো। বিশ্বের পরাশক্তি সমূহের কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারতের মতন দেশে অত্যাধুনিক পারমাণবিক বোমা এবং পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। অনেকের ধারণা ইরান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার মতো দেশের কাছেও পারমাণবিক বোম রয়েছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক বোমার ব্যবহার প্রত্যক্ষ করেছি। এর ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসী অবগত। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এবং পারস্পরিক সন্দেহের কারণে যদি পারমাণবিক বোমা ব্যবহার করা হয় তবে পরিণতি কী হতে পারে তা সহজেই অনুমেয়। প্রেসিডেন্ট পুতিন আণবিক অস্ত্র ডিক্রিতে সই করায় পূর্ব ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া দেশগুলিতে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। সেখানকার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কের সরকার নাগরিক ও সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। এই 4টি দেশই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। ফলে এদের সঙ্গে মস্কোর যুদ্ধ বাতলে তাতে যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতন সক্রিয় দেশ জড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য। Не о том, чтобы разрешать украинскому режиму наносить удары по России этим оружием или не разрешать. Речь идет о том, чтобы принять решение о том, что страны НАТО напрямую участвуют в военном конфликте или нет.
Если это решение будет принято, это будет означать не что иное, как прямое участие стран НАТО, Соединенных Штатов, европейских стран в войне на Украине. Это их прямое участие. И это уже, конечно, существенным образом меняет саму суть, саму природу конфликта. Это будет означать, что страны НАТО, США, европейские страны воюют с Россией. А если это так, то, имея в виду изменение самой сути этого конфликта, мы будем принимать соответствующие решения, исходя из тех угроз, которые нам будут создавать. 2022 সালের 24শে ফেব্রুয়ারি পুতিনের ফৌজ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অর্থাৎ স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করলে জোট নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসে সুইডেন। এরপরই ন্যাটোতে যোগ দেয় স্টকহোম। হাজার দিন পেরিয়ে যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ায় সম্প্রতি নাগরিকদের মধ্যে লক্ষ লক্ষ প্রচার পুস্তিকা ও লিফলেট বিলি করছে সেখানকার সরকার। এর শিরোনামে লেখা হয়েছে যদি সংকট বা যুদ্ধ আসে। সুইডিশ সরকারের পদস্থ আধিকারিক মিকেল ব্রিসেল বলেছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে নিরাপত্তা বিঘ্নিত হওয়া আশ্চর্যের নয়, তাই নাগরিকদের এর মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। লিফলেটে সাইবার হানার সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি সকল সুইডিশবাসীকে অপচনশীল খাবার, জল, ওষুধ ও নগদ টাকা মজুদ রাখতে বলা হয়েছে। গত শতাব্দীর 6-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় এই ধরনের লিফলেট ও পুস্তিকা সকল জনতার মধ্যে বিলি করেছিল সুইডিশ সরকার। 2018 সালে শেষবার এই ধরনের লিফলেট ও প্রচার পুস্তিকাগুলিকে সংশোধন করেছিল স্টকহোম। সেখানে নিজের বাড়িতেই চাষাবাদের কথা বলা হয়েছে। প্রায় 63 বছর পর ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতিতে কোমর বেঁধেছে উত্তর ইউরোপের এই দেশ। প্রায় একই ছবি দেখা গিয়েছে ফিনল্যান্ডেও। যুদ্ধ সংক্রান্ত সংকটের মোকাবিলায় নাগরিকদের সতর্ক করতে বিশেষ একটি ওয়েবসাইট চালু করেছে হেলসিঙ্কি। সেখানে সামরিক হামলা শুরু হলে কীভাবে আত্মরক্ষা করা যাবে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। বাসিন্দাদের বোঝার সুবিধার্থে ওয়েবসাইটটিতে একাধিক ভাষায় যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে 1340 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে ফিনল্যান্ডে। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে হেলসিঙ্কি। সূত্রের খবর 2026 সালের মধ্যে শেষ হবে ওই কাঁটাতার দেওয়া বেড়ার কাজ। ওই বেড়া 10 ফুট উঁচু হবে বলে জানা গিয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে থাকা সীমান্তে 8টি চেকপোস্ট বন্ধ রেখেছে ফিনল্যান্ড। সুইডেনের মতো নাগরিকদের মধ্যে লিফলেট বিলি করেছে নরওয়েও। অন্যদিকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি ও সতর্কতার জন্য সরকারের থেকে ইমেল পাচ্ছেন ড্যানিশরা। স্ক্যান্ডিনেভিয়া এলাকায় 4টি দেশই তাদের সামরিক বাজেট কয়েক গুণ বৃদ্ধি করতে চলেছে বলে দাবি করেছে একাধিক পশ্চিমী সংবাদ মাধ্যম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, রুশ আক্রমণের আশঙ্কা এবার খোলাখুলিভাবে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি ইউক্রেনকে সেনা ও অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত এই পদক্ষেপ করলে যুদ্ধের গতি বদলাতে পারে। মস্কো অবশ্য জানিয়ে দিয়েছে কিয়েভ সেই সাহায্য পেলেও তাদের অপারেশনে কোনো প্রভাব পড়বে না, বরং দ্রুত তা শেষ করা যাবে বলে আত্মবিশ্বাসী পুতিন প্রশাসন। Идет не о том, чтобы разрешать украинскому режиму наносить удары по России этим оружием или не разрешать. Речь идет о том, чтобы принять решение о том, что страны НАТО напрямую участвуют в военном конфликте или нет. Если это решение будет принято, это будет означать не что иное, как прямое участие стран НАТО, Соединенных Штатов, европейских стран в войне на Украине. Это их прямое участие. И это уже, конечно, существенным образом меняет саму суть, саму природу конфликта. Это будет означать, что страны НАТО, США, европейские страны воюют с Россией. А если это так, то, имея в виду изменение самой сути этого конфликта,
мы будем принимать соответствующие решения, исходя из тех угроз, которые нам будут. পরমাণু অস্ত্রের ব্যবহার সংক্রান্ত ডিক্রিতে রুশ প্রেসিডেন্ট সই করার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাঁর কথায়, আণবিক অস্ত্র আমাদের কাছে প্রতিরোধের হাতিয়ার, বাধ্য করা না হলে তা মোতায়েন করা হবে না। কিন্তু পরমাণু শক্তিবিহীন কোনো দেশ যদি ক্রমাগত আণবিক হাতিয়ার সমৃদ্ধ দেশের সাহায্য নিয়ে আগ্রাসী মনোভাব দেখায়, তাহলে সেটিকে যৌথ হামলা বলেই ধরে নেব। প্রেসিডেন্ট পুতিনের সই করা ডিক্রির সুবিধা প্রতিবেশী বেলারুসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়ে দিয়েছে মস্কো। তবে তার এই পদক্ষেপ আমেরিকা সহ পশ্চিম দেশগুলিকে পিছু হটতে বাধ্য হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ন্যাটোর প্রধান ইতিমধ্যে উল্লেখ করেন, পুতিনকে ইউক্রেনে কোনো রাস্তা দেওয়া যাবে না। পাশাপাশি রাশিয়াকে দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া বললেও আণবিক হামলার আশঙ্কা নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি। Что атакам сегодня ночью по Брянской области использовался неоднократно. Это, конечно, сигнал о том, что они хотят эскалацию. И без американцев использовать эти ракеты высокотехнологичные, Путин об этом многократно говорил, невозможно. We are strongly in favor of doing everything not to allow nuclear war to happen. It was us who first, during the Soviet Union times, suggested to the United States, and President Gorbachev and President Reagan made a joint statement that nuclear war can never be won and never must be started. The update of the military doctrine does not add anything which the West wouldn't know, and does not add anything which would be different, let me put it this way, from the American doctrinal documents on what to do with nuclear weapons. We are convinced that the nuclear weapon is first and foremost a weapon to constrain any, prevent any nuclear. ACMS ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা চাকাযুক্ত M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এর প্রয়োজন হয়। ব্রিয়ানস্কে হামলার জন্য এর কোনটি জেলেনস্কি ফৌজ ব্যবহার করেছে তা জানা যায়নি। ক্ষেপণাস্ত্রগুলি 225 কিলোগ্রাম ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের পাশাপাশি কয়েকশো ক্লাস্টার বোমা নিয়ে নিখুঁত নিশানায় আক্রমণ সানাতে সক্ষম। মস্কো জানিয়েছে 19 নভেম্বর মোট 6টি মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন সেনা, যার 5টিকেই মাঝাকাছে ধ্বংস করেছে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম। বিশেষজ্ঞদের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় ATACMS এর আক্রমণ হতাহতের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করতে পারে, যদিও ওই দিনের হামলায় কতজনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তাহলে আজ খবর এই পর্যন্তই। পরের প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের কাছে ফিরে আসছি। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।